তো আজকে আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে কেমিক্যাল কাইনেটিক্স। এই কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারটা, প্রত্যেকটা চ্যাপ্টারের নিজস্ব নিজস্ব টার্গেট থাকে। টার্গেট ইন দ্য সেন্স আমাদের ফোকাসটা কোন দিকে থাকবে। যদি আমি সলিউশনের কথা বলি, সলিউশন যে চ্যাপ্টারটা আমরা পড়লাম ওখানে আমাদের সমস্ত টার্গেট ছিল কনসেন্ট্রেশন অফ দ্য সলিউশনের উপরে। নর্মালিটি, মোলারিটি এটা নিয়েই পুরো চ্যাপ্টার বেরিয়ে গেছে। হ্যাঁ, রাউলস ল ছিল, বাট রাউলস লতেও বার করতে আমাদের মোলারিটি, কনসেন্ট্রেশন সবই লাগছিল। So the main focus of solution was concentration of the solution. সেরমভাবে কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারের মেন ফোকাসটা হচ্ছে রেট অফ দ্য রিয়াকশন। কাইনেটিক্স কথার মানে কি? সামথিং হুইচ ইজ ইন মোশন। তো কেমিক্যাল রিয়াকশন যেটা মোশনে রয়েছে তার রেট আমরা বার করব। তো রেট অফ দ্য রিয়াকশন শিখতে গেলে আগে তো আমাদেরকে জানতে হবে যে রেট মানে কি। রেট মানে হচ্ছে, রেট কথার মানে হচ্ছে চেঞ্জ পার ইউনিট টাইম। চেঞ্জ পার ইউনিট টাইম, কোনো প্যারামিটারের চেঞ্জ বাই সেই চেঞ্জটা হতে যত টাইম লেগেছে সেটাকে বলা হয় ওই সাবস্টেন্সটার রেট অফ চেঞ্জ। ঠিক আছে? তো রেট অফ দ্য রিয়াকশন মানে কী হবে? রেট মানে তো চেঞ্জ পার ইউনিট টাইম, আমি বুঝতে পারলাম। রেট অফ দ্য রিয়াকশনটা কী হবে? রিয়াকশানে যে প্যারামিটারটা চেঞ্জ হচ্ছে সেটা ডিভাইডেড বাই টাইম। রিয়াকশানে কার চেঞ্জ হয় আমাকে বলতে পারবে? রিয়াকশানে এমন কোন প্যারামিটার আছে যেটা চেঞ্জ হয়? ধরো এই একটা রিয়াকশান এ থেকে বি, অবভিয়াসলি আস্তে আস্তে এটা বিতে কনভার্ট হতে থাকে। যত সময় যায় এটা আস্তে 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 বিতে কনভার্ট হতে থাকে, এটা কমতে থাকে আর বিটা বাড়তে থাকে। তার মানে নিশ্চয়ই একটা প্যারামিটার আছে যেটা এর কমে যাওয়া আর এর বেড়ে যাওয়াটাকে রিপ্রেজেন্ট করছে। সেটা কি হবে? সেইটা হচ্ছে কনসেন্ট্রেশন। যত সময় যায় রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন আস্তে আস্তে কমতে থাকে আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন আস্তে আস্তে বাড়তে থাকে। So rate of the reaction is totally dependent on the change in concentration of the reacting species. So rate of the reaction is equals to হচ্ছে change in concentration, change in concentration divided by time. তাহলে ব্যাপারটা হচ্ছে কোনো একটা স্পিসিসের কনসেন্ট্রেশন চেঞ্জ হতে যতটা টাইম লাগে সেই টাইমটা দিয়ে চেঞ্জটাকে ডিভাইড করলেই রেট অফ দ্য রিয়াকশন বেরিয়ে যাবে। কারণ কোনো একটা রিয়াকশানে একটা জিনিসেরই চেঞ্জ হয়, দ্যাট ইজ কনসেন্ট্রেশন। রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন কমে আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন বাড়ে। তো সেই থেকে আমরা দেখতে গেলে লিখতে পারি, লেখো একটা ছোট্ট করে ডেফিনেশন লিখে রাখো রেট অফ দ্য রিয়াকশনের। রেট অফ দ্য রিয়াকশনের ছোট্ট একটা রিয়াকশন ডেফিনেশন আমরা লিখতে পারি, দ্য চেঞ্জ ইন কনসেন্ট্রেশন, change in concentration of any reactant or product per unit time is known as rate of that reaction. তাহলে ডেফিনেশনটা কি বললাম? The change in concentration of any reactant or product per unit time. এই পার ইউনিট টাইমটা কেন বলা হচ্ছে? ওই যে টাইম দিয়ে ডিভাইড করা হচ্ছে ওই জন্য। চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ এনি রিয়াক্ট্যান্ট অর প্রোডাক্ট পার ইউনিট টাইম ইজ নোন অ্যাজ রেট অফ দ্যাট রিয়াকশন। বোঝা গেছে? তাহলে আবারও বলছি, কোনো একটা রিয়াকশানে কিসের চেঞ্জ হয়? রিয়াকশানে স্যার কনসেন্ট্রেশনের চেঞ্জ হয়। ভালো কথা। এবার যদি মনে স্যার করো, বলছিলাম যে ওপরে ফর্মুলাটা কি লিখে রাখবো, রেট অফ রিঅ্যাকশন আমি এখানে ইকুয়ালস টু? এখানে যা যা লিখছি সব লিখবে। আচ্ছা আচ্ছা, এবার আমাদের যদি মনে হয় যে এই ডেফিনেশনটা আমরা যদি পরীক্ষায় রেট অফ দ্য রিয়াকশন লিখতে দেয়, আমরা যদি এটা লিখে দিয়ে চলে আসি, একটা নাম্বারও পাবো না। বিকজ দিস ডেফিনেশন ইজ নাথিং বাট অ্যান আইডিয়া, অ্যান ওভারভিউ, অ্যান্ড এটা জাস্ট একটা বেসিক স্টেপ টুয়ার্ডস দ্য রেট অফ দ্য রিয়াকশন। এটা লিখলে কোনো নাম্বারই পাবো না, বিকজ দিস ডেফিনেশন ইজ নট স্পেসিফিক। স্পেসিফিক ইন দ্য সেন্স, আমি এখানে শুধু বলে দিচ্ছি চেঞ্জ কীরকম চেঞ্জ, ইনক্রিমেন্ট হচ্ছে না ডিক্রিমেন্ট হচ্ছে। দুটো জিনিসের চেঞ্জ আমি বলেছি, একটা রিয়াক্ট্যান্টের কনসেন্ট্রেশন, একটা প্রোডাক্টের কনসেন্ট্রেশন। রিয়াক্ট্যান্টের চেঞ্জটাই বা কীরকম?
প্রোডাক্টের চেঞ্জটাই বা কীরকম, কোনো কিছুই আমরা এখানে স্পেসিফাই করিনি, তাই এই ডেফিনেশনটা কিন্তু সাফিসিয়েন্ট নয়। হ্যাঁ, জাস্ট ফার্স্ট স্টেপ বোঝার জন্য যথেষ্ট যে চেঞ্জ ইন কনসেন্ট্রেশন পার ইউনিট টাইম অফ এনি রিয়াক্ট্যান্ট অর প্রোডাক্ট ইজ নোন অ্যাজ রেট অফ দ্য রিয়াকশন, বাট দ্যাটস জাস্ট অ্যান ওভারভিউ, এটা কোনো স্ট্রং বেস নয়। স্ট্রং একটা ডেফিনিশন তৈরি করতে গেলে আমাদের আরেকটু জিনিসটাকে গ্রাফিক্যালি অ্যানালাইজ করতে হবে। ভালো কথা। এবার আমি ছোট্ট আরেকটা এক্সাম্পল এখানে আনছি, সেটা হচ্ছে ধরে নিচ্ছি এখানে দুটো বোতল আছে, এই একটা বোতল, এটা আরেকটা বোতল। দুটোই আইডেন্টিক্যাল বোতল, আইডেন্টিক্যাল ইন দ্য সেন্স সেম শেপ, সেম সাইজ অ্যান্ড অল দ্যাট, সেম ভলিউম। এইটাতে পুরো মুখ অবধি জল ভর্তি করা আছে, মানে কত পার্সেন্ট জল রয়েছে এর মধ্যে? 100% অকুপাই হয়ে রয়েছে বাই ভলিউম, 100% অকুপাই হয়ে রয়েছে। আর ওই পাশের বোতলটায় কত জল রয়েছে তখন? 0%, 0%। এবার আমি বললাম সময় যেতে যেতে যে আস্তে আস্তে এই বোতলটা থেকে এই বোতলটার মধ্যে জল ঢালতে থাকো, বাট খেয়াল রাখবে বাইরে যেন জল না পড়ে। তো একটু বাদে আমি এসে দেখলাম তুমি কিছুটা জল ঢেলে দিয়েছো, যার জন্য এই যেটাতে 100% জল ছিল ওটা একটু কমে গেছে, কমে কত হয়ে গেছে ওটা এখন কমে হয়ে গেছে 80%। তার মানে কত পার্সেন্ট জল ঢেলে ফেলেছো? 20% জল কমে গেছে এখানে। কোথায় ঢেলেছো এই 20%? এই 20% চলে গেছে এইখানে, যেখানে ছিল আগে 0%। তাহলে সেখানে এখন কত হয়ে গেছে? সেখানে এখন 20% হয়ে গেছে। তার মানে 0 থেকে কত বাড়লো? +20। একটু বাদে বললাম আরেকটু ঢালো, দেখলাম সেটা হয়ে গেছে 60%, মানে আরও কত কমেছে? আরও 20% কমেছে। সেই 20% কোথায় গেছে? এখানে চলে গেছে, আরও বেড়েছে 20%। এরকম করে 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 আস্তে আস্তে বাড়তে বাড়তে এটা ধরো যখন চলে যাবে 40%-এ, তখন এটা চলে এসছে 60%-এ। মানে একটা জিনিস দেখতে পাচ্ছি আমরা এখানে যে এই বোতলে রেট অফ ডিক্রিমেন্ট না, মানে যত পার্সেন্ট ডিক্রিজ করছে এখানে ঠিক তত পার্সেন্টই ইনক্রিজ করছে, এখানে যতটা ডিক্রিজ করছে এখানে ঠিক ততটাই ইনক্রিজ করছে। এই সেম অ্যানালজি দিয়ে বুঝিয়ে আমি যদি একটা রিয়াকশানে আসি, এ থেকে তৈরি হচ্ছে প্রোডাক্ট বা এ থেকে তৈরি হচ্ছে বি, রিয়াকশান থেকে প্রোডাক্ট তৈরি হচ্ছে। খুব পরিষ্কার কথা এটা যে যখন রিয়াকশান শুরু হয়নি এ থেকে বি তখনও তৈরি হয়নি, এ তখন 100% রয়েছে আর বি তখন নেই। যত সময় যাবে আস্তে আস্তে এ বিতে কনভার্ট হতে থাকবে, এটা কমে প্রথমে হয়ে গেল 80%, বিটা তখন হয়ে গেল 20%, এটা কমে হয়ে গেল 70%, এটা হয়ে গেল 30%, এইটা কমে হয়ে গেল 50%, এটা বেড়ে হয়ে গেল 50%, এটা কমে হয়ে গেল 40%, বিটা বেড়ে তখন হয়ে গেল 60%। ঠিক আছে, মানে এও কমছে বিও বাড়ছে, এই যতটা কমছে বি ঠিক ততটাই বাড়ছে। তার মানে একটা রিয়াকশনের ক্ষেত্রে রিয়াক্টিং স্পিসিস যদি বাইরে কোথাও নষ্ট না হয়, মানে জল যদি যেমন এখানে জলটা ঢাল থেকে যদি জলটা বাইরে পড়ে যেত তাহলে তো এই পার্সেন্টেজটা মিলতো না, তখন মনে হতো এখানে 20% কমছে কিন্তু এখানে 15% বাড়ছে, যা বাকি 5% কোথায় গেল? মাটিতে গড়াগড়ি খাচ্ছে। তো এখানে কি হচ্ছে, যা রিয়াক্টিং স্পিসিস বেরোচ্ছে সবই বি তৈরি করছে, তো এটা 10% কমলো মানে এটা 10% বাড়লো, সেম রেটে হচ্ছে ব্যাপারটা। মানে একটা জিনিস আমাদের কাছে ক্লিয়ার, রিয়াক্ট্যান্ট ঠিক যে পরিমাণে কমছে প্রোডাক্টের ইনক্রিমেন্টটা ওই সেম পরিমাণে হচ্ছে, রিয়াক্ট্যান্টটা যতটা অ্যামাউন্ট কমছে প্রোডাক্ট ঠিক ততটা অ্যামাউন্টই বাড়ছে, নাথিং মোর দ্যান দ্যাট। তো এই কথাটাকে মাথায় রেখে এবার আমরা রেটের একটা ডেফিনেশন আনতে পারি, দ্যাট ইজ দ্য স্পেসিফিক ডেফিনেশন। স্পেসিফিক ইন দ্য সেন্স আমাদের এইটা বোঝা হয়ে গেছে যে চেঞ্জ ইন কনসেন্ট্রেশন বলতে চেঞ্জ তো দু রকমের হয়, ইনক্রিমেন্ট আর ডিক্রিমেন্ট। দ্যাট ইজ রিয়াক্টেন্টের যে কনসেন্ট্রেশন সেটা ডিক্রিজ করে, রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন আস্তে আস্তে ডিক্রিজ করছে, বাট প্রোডাক্টের কনসেন্ট্রেশন কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ করছে। তাহলে আমাদের এটা লেখা উচিত ইন আ কেমিক্যাল রিয়াকশন, শুনে নাও আগে। ইন আ কেমিক্যাল রিয়াকশন the increase in the concentration of any one of the reactant or increase to not decrease in the concentration of any reactant or
increase in the concentration of any product কি বললাম আমি in a chemical reaction the the decrease in the concentration of any reactant or increase in the concentration of any product is per unit time is known as the rate of that reaction ঠিক আছে এবার এইখানে একটা কথা আমরা টার্ম আমরা ইউজ করে থাকি ডেফিনেশনটা লেখো রেট অফ দ্য রিয়াকশনের ডেফিনেশন লেখো বলো। in a chemical reaction in a chemical reaction in a chemical reaction decrease in the concentration of any one of the এই কথাটা এখন অ্যাড করে রাখো পরে বোঝাবো এটা যে এনি ওয়ান অফ দ্য কেন বলছে এনি ওয়ান অফ দ্য রিয়াক্টেন্ট any one of the reactants or increase in the concentration of any one of the products per unit time is known as rate of the reaction rate of the reaction ঠিক আছে শুধু দুটো টার্ম এখন আমাদের একটু অজানা রইলো যে এই এনি ওয়ান অফ দ্য কথাটা কেন বলেছে এনি ওয়ান অফ দ্য কথাটা কেন বলেছে তাহলে এই এনি ওয়ান অফ দ্য কথাটাকে বাদ দিয়ে আমি পুরো ডেফিনেশনটা পড়ছি দেখো in a chemical reaction the decrease in the concentration of reactants or increase in the concentration of products per unit time is known as rate of the reaction now our definition is specific আমরা একদম মেনশন করে দিয়েছি যে রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন ডিক্রিজ করছে আর প্রোডাক্টের কনসেন্ট্রেশন ইনক্রিজ করছে একদম স্পেসিফিক ডেফিনেশন এখানে আর কেউ আমাদের কাটতে পারবে না ঠিক আছে এইটাকে এবার আমরা গ্রাফে প্লট করব এনি ওয়ান অফ দ্য কথাটার মানে আমি একটু অনেক পরে বোঝাবো সময় আছে এবার এটাকে আমরা গ্রাফে প্লট করব কীরকম গ্রাফটা হবে এই গ্রাফটা আমাদের ক্লাস 11এও একবার ছিল কেমিক্যাল ইকুইলিব্রিয়াম বলে একটা চ্যাপ্টার ছিল ওখানে ছিল এটা আর যাই হোক আজ নতুন করে শিখি আবার এ থেকে বি এ হচ্ছে রিয়াক্ট্যান্ট আর বি হচ্ছে প্রোডাক্ট কনসেন্ট্রেশন ভার্সেস টাইমে গ্রাফ প্লট করবো এবার আমরা এ থেকে বি তৈরি হচ্ছে যখন রিয়াকশান শুরু হয়নি মানে টাইম যখন জিরোতে রয়েছে মানে একদম ইনিশিয়াল মোমেন্ট যেটাকে বলে বা ইনিশিয়াল কন্ডিশন ওই সময় রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন থাকে ম্যাক্সিমাম আর বি এর কনসেন্ট্রেশন থাকে জিরো তাহলে আমি যদি গ্রাফ প্লট করি এ গ্রাফটা এখান থেকে শুরু হবে টপ পয়েন্ট থেকে আর বি শুরু হবে এখান থেকে গ্রাফটা কীরকম হচ্ছে যত দিন যাচ্ছে সময় যত যাচ্ছে আস্তে আস্তে এ থেকে বি তৈরি হচ্ছে তার মানে এটা আস্তে আস্তে কমে যাচ্ছে এবার এর গ্রাফটা কীরকম হবে মন দিয়ে দেখবে আগে সেটা এর গ্রাফটা কীরকম হবে এরকম হবে কমতে 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 একদম জিরো হয়ে গেল কোনো একটা টাইমে এসে সত্যি কি প্র্যাকটিক্যালি বাস্তবে এটা হয় না এটা হয় না কোনো রিয়াক্টিং স্পিসিস নিজেকে এইভাবে পুরোপুরি শেষ করে ফেলে না আজকে ধরুন একটা খুব সহজ এক্সাম্পল দিচ্ছি
মানুষের যখন, যাদের খরচের হাত থাকে, মানুষের যখন মাইনে ঢোকে প্রথম, মানে মাসের একদম প্রথম দিকে যখন স্যালারি ঢোকে, তখন তাদের খরচের হাত খুব বেড়ে যায়, দুমদাম জিনিসপত্র কিনতে থাকে। যখন আস্তে আস্তে 15 তারিখ 16 তারিখ হয়, তখন তারা টের পায়, যা পকেটে আর 3,000 টাকা পড়ে রয়েছে, এই দিয়ে বাকি মাসটা চালাতে হবে, তখন আস্তে আস্তে খরচটা কমিয়ে ফেলে। রিয়াক্টেন্টের ক্ষেত্রেও সেম জিনিস হয়, যখন প্রথমে অনেক এক গাদা পড়ে রয়েছে, তখন খুব তাড়াতাড়ি রিয়াকশান হয়, বেশি বেশি পরিমাণে এ কমতে থাকে আর বি তৈরি হতে থাকে। বাট যত সময় যেতে থাকে, আস্তে 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 এর কনসেন্ট্রেশন যখন কমতে থাকে, তখন এ কিন্তু বি তৈরি করার প্রবণতা, টেন্ডেন্সিটা আস্তে আস্তে কমিয়ে দেয়। তো গ্রাফটা প্রথমত, প্রথম প্রথম এরমভাবে স্ট্রেট লাইনের মতো নামলেও, গ্রাফটা ফার্স্ট এভাবে নামলেও আস্তে আস্তে কিন্তু পরে নিজের গ্রাফটাকে চেঞ্জ করে নিচ্ছে। কীরকম করে নিচ্ছে? এরকম গল্প হলো, আমরা দেখছিলাম একটু আগে যে এ যেরকম পার্সেন্টেজে কমছিল, বি ঠিক সেরকম পার্সেন্টেজেই তৈরি হচ্ছিল। তাহলে এর গ্রাফটা যদি এরমভাবে নাবে, বি এর গ্রাফ কী হবে? জিরো থেকে আস্তে আস্তে ঠিক এরমভাবেই উঠবে, পরিষ্কার কথা। ঠিক যতটা এ নেমেছে, বি ঠিক ততটাই নামবে। এবং একটা সময় পর যখন এ নিজের কমে যাওয়ার রেটটাকে কমিয়ে দিয়েছে, বি এরও ওরকমভাবে এটা কমে যাবে আস্তে আস্তে, ওটা ওরকম বেঁকে যাবে গ্রাফটা। আর এই বেঁকে যাওয়াটাকেই বলা হচ্ছে গ্রাফ স্যাচুরেট করে যাওয়া। ঠিক আছে? তো এইটা হচ্ছে এ এর গ্রাফ, দিস ইজ দ্য গ্রাফ অফ এ রিয়াক্টেন্ট, যেটা আস্তে আস্তে কমলো। অনেকে বলে, স্যার এটা কি আমি এরকম মিশিয়ে দেবো না? মিশবে হয়তো কোনো না কোনো একদিন, আমি জানি না কোথায় গিয়ে মিশবে। জিরো হওয়ার আগেই ওরা ইকুইলিব্রিয়াম রিচ করে যায়, আর ইকুইলিব্রিয়াম রিচ করলে আর কনসেন্ট্রেশন জিরো হতে চায় না। আচ্ছা, আর এটা হচ্ছে প্রোডাক্টের গ্রাফ, এরমভাবে চলতে থাকবে, এটা স্যাচুরেটেড হয়ে গেছে প্রোডাক্ট। তাহলে এর গ্রাফটা আস্তে আস্তে কমলো, আর বি এর গ্রাফটা আস্তে আস্তে বাড়লো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ছবিটা এঁকে ফেলো, হয়ে গেলে আমাকে বলো, সুন্দর করে আঁকবে, কুচি 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 করতে যাও না, একটু মোটামুটি। তোমার কি পাশে কম্পিউটার আছে? কি আছে? কম্পিউটার? কথাটা যে তোমার কাটছে কেন বলো তো? হ্যালো স্যার, চেক হ্যাঁ, 1 2। বলো। তোমার পাশে কি কম্পিউটার আছে? হ্যাঁ, পাশে কেমন একটা কম্পিউটার করে না, আছে। এইটাই কম্পিউটার, পাশে না। আজকে তো ল্যাপটপ ইউজ করছি না। খুলেছে অবশেষে? হ্যাঁ, না, খুলছিল। কম্পিউটারে অসুবিধা ছিল না, অসুবিধাটা ছিল নেটে। মানে টানা 4 দিন নেট আসেনি আমার, তারপরে ওই ফাইবার অপটিক্স লাগালো এখন, এখন তো দেখছি ঠিকঠাক আছে, স্পিডটাও বাড়িয়েছি একটু, একটু না মানে যা ছিল তার ডাবল করেছি, 60 কত এমবিপিএস। করে নিচ্ছে স্যার 590 করে নেয় 60 এমবিপিএস। মাসে? হ্যাঁ। তো আমার বাড়ি চলে আসবে, এখান থেকে পড়িবে। হ্যাঁ। এখানে ফ্রি ওয়াইফাই। ভা- তো আমার জন্য। হয়ে গেছে এটা। হ্যাঁ স্যার, হয়ে গেছে। আচ্ছা, বলছি রিয়াক্টেন্ট আর কনসেন্ট্রেশন মানে যেটা নামছে ওটা তো রিয়াক্টেন্ট। হ্যাঁ। আচ্ছা, এইবারে গ্রাফটাকে কাজে লাগিয়ে আমরা ফর্মুলা তৈরি করবো, আর দারুণ জিনিসটা, দারুণ। গ্রাফটাকে এরম জায়গায় রাখছি আমি, যা বাবা, এটা কি হলো? আমি দুটো টাইম নিচ্ছি, একটা T1 আর একটা T2, T1 টাইম আর T2 টাইম। এবার আমি দেখছি যে যখন T1 টাইম, তখন এর গ্রাফটা, এর কনসেন্ট্রেশন কত আছে,
আর বি এর কনসেন্ট্রেশন কত আছে। তো এই T1 টাইমে আমরা দেখতে পাচ্ছি যে এ এর কনসেন্ট্রেশনটা রয়েছে এখানে, আমি সেটার নাম দিলাম A1। দ্য কনসেন্ট্রেশন অফ এ at time T1 is A1 and concentration of B at time T1 is small b1। তাহলে কী কী নাম দিলাম, A1 আর B1। এইবার আমি আসছি T2তে। দেখলাম এর কনসেন্ট্রেশনটা কমে গেছে, হয়ে গেছে A2, বি এর কনসেন্ট্রেশনটা বেড়ে গেছে B2। তাহলে এটা কমেছে আর বি এরটা কিন্তু বেড়েছে। এখান থেকে যদি আমরা রেট অফ দ্য রিয়াকশনের ফর্মুলাতে আসি, রেট অফ দ্য রিয়াকশন কী ছিল ফর্মুলাটা ফার্স্ট অফ অল, চেঞ্জ ইন দ্য কনসেন্ট্রেশন, চেঞ্জ ইন কনসেন্ট্রেশন পার ইউনিট টাইম। আচ্ছা প্রীতম, তুমি তো 11-এ একটু হলেও পড়েছো, আমি বলছি যে কোনো প্যারামিটারের চেঞ্জ আমরা কি করে বার করি, ইনিশিয়াল মাইনাস ফাইনাল নাকি ফাইনাল মাইনাস ইনিশিয়াল? প্যারামিটারের চেঞ্জ তো সব সময় ফাইনাল মাইনাস ইনিশিয়াল। ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তো এখানে আমি যদি এই T1 থেকে T2 টাইমের কথা বলি, এইটুকু টাইম ইন্টারভাল নিয়ে যদি আমি আলোচনা করি T1 থেকে T2 টাইম, তাহলে ইনিশিয়াল, তাহলে এর কনসেন্ট্রেশন ইনিশিয়ালি কত T1 থেকে T2 টাইমের মধ্যে? এর কনসেন্ট্রেশন T2 মাইনাস T1। না না না, আমি এর কনসেন্ট্রেশনের কথা বলছি। T1 ও টাইমে হচ্ছে A1 আর T2 টাইমে হচ্ছে A2, তাই তো? হুম তাহলে হুম চেঞ্জ ইন কনসেন্ট্রেশনটা আমার কী লেখা উচিত, A2 মাইনাস A1। A1। আচ্ছা যদি আমি তোমাকে জিজ্ঞেস করি এই টাইমের চেঞ্জটা কত, এই কতটা টাইম লেগেছে এটা হতে, এটা হতে কতটা টাইম লেগেছে, এইটুকু টাইম ইন্টারভাল কত হবে? T2 মাইনাস T1। ভেরি গুড, T2 মাইনাস T1, এই তো বুঝে গেছো। তাহলে রেট অফ দ্য রিয়াকশন ইজ ইকুয়ালস টু হচ্ছে A2 মাইনাস A1 বাই T2 মাইনাস T1, যেখানে A1 অ্যান্ড A2 ইজ নাথিং বাট দ্য কনসেন্ট্রেশন অফ A অ্যাট টাইম T1 অ্যান্ড T2 রেসপেক্টিভলি। তাহলে আস্তে আস্তে কী হয়েছে, A1 থেকে A2 তে কনভার্ট হয়েছে, মানে A2টা কম A1টা বেশি। এবার আমি এখানে জিনিস বলবো সেটা হচ্ছে যে কোনো প্যারামিটারের চেঞ্জ, ধরো তোমাকে বললাম একটা প্যারামিটার এক্স যেটা টাইম T1-এ ছিল x1, একটু বাদে হয়ে গেছে x2, তাহলে চেঞ্জটা কত, চেঞ্জটা হচ্ছে x2 মাইনাস x1। কোনো একটা প্যারামিটার y1 আর y2, চেঞ্জটা কত হলো y2 মাইনাস y1। এই সমস্ত চেঞ্জকে আমরা রিপ্রেজেন্ট করি ডেল্টা এক্স দিয়ে। যেমন এই তো ডেল্টা টিএফ, ডেল্টা টিবি, এগুলো আমাদের হয়েছিল না, যে কোনো প্যারামিটারের চেঞ্জকে আমরা ডেল্টা দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে এটা কি, এটা হচ্ছে চেঞ্জ ইন দ্য কনসেন্ট্রেশন অফ এ, চেঞ্জ ইন দ্য কনসেন্ট্রেশন অফ এ, তাহলে ওটাকেও আমরা ডেল্টা দিয়ে রিপ্রেজেন্ট করব। যদি ক্লাস 11 এটা পড়ে থাকো, বাট না পড়লেও কোনো অসুবিধা নেই। কনসেন্ট্রেশন অফ এনি সাবস্টেন্স, কনসেন্ট্রেশন অফ এনি সাবস্টেন্স ইজ রিপ্রেজেন্টেড বাই থার্ড ব্র্যাকেট। কার কনসেন্ট্রেশনের কথা বলা হচ্ছে, রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন নিয়ে আলোচনা করছি এখন আমরা। তাহলে ডেল্টা থার্ড ব্র্যাকেট এ, যেখানে থার্ড ব্র্যাকেট এ মানে হচ্ছে, থার্ড ব্র্যাকেট এ মানে হচ্ছে কনসেন্ট্রেশন অফ এ অর, অর অ্যাকচুয়াল টার্মটা হচ্ছে অ্যাক্টিভ মাস, অ্যাক্টিভ মাস অফ এ, একই জিনিস। এই কনসেন্ট্রেশন বলতে কোন কনসেন্ট্রেশন, এটা এটা মোলারিটি। কনসেন্ট্রেশন বলতে এটা হচ্ছে মোলারিটি, ওটারই আরেকটা নাম হচ্ছে অ্যাক্টিভ মাস। তাহলে ডেল্টা থার্ড ব্র্যাকেট এ, যদি কেউ বলে থার্ড ব্র্যাকেট এ কেন, আরে কনসেন্ট্রেশন অফ এ নিয়েই কথা হচ্ছে। ডেল্টাটা কেন, আরে চেঞ্জ নিয়ে কথা হচ্ছে সেই জন্য, তাই ডেল্টা থার্ড ব্র্যাকেট এ ডিভাইডেড বাই T2 মাইনাস T1। তাহলে শ্রীতম, কনসেন্ট্রেশনের চেঞ্জকে আমরা ডেল্টা থার্ড ব্র্যাকেট এ লিখছি, টাইমের চেঞ্জকে কি লিখবো আমরা? ডেল্টা টি। বাহ, ভেরি গুড, ডেল্টা টি। তাহলে রেট অফ দ্য রিয়াকশনের রেটকে আমরা আর দিয়ে রিপ্রেজেন্ট করি। তাহলে আর এর ফর্মুলা কি এসছে, ডেল্টা থার্ড ব্র্যাকেট এ বাই ডেল্টা টি। এবার এখানে একটা প্রবলেম আছে, তোমাকে যদি বলছি থার্ড ব্র্যাকেটটা কেন দিলাম আমরা, আরেকবার এক্সপ্লেন করবে? আমি তোমাকে যদি অ্যাকচুয়ালি মানে তোমাকে বাকি তোমাকে ছিল। তোমাকে যদি আমি বলি এ, এ মানে তুমি কি বুঝবে? এ মানে A1 প্লাস A2। নো নো নো, হোয়াট ইজ এ? এ ইজ দ্য স্পিসিস আচ্ছা যেটা পার্টিসিপেট করছে রিয়াকশনে। এবারে আমি তোমাকে বোঝাতে চাইছি যে না, এ নয়, কনসেন্ট্রেশন অফ এ। এ শুধু এই লিখলে তো বোঝায় একটা রিয়াক্টিং স্পিসিস বা রিয়াক্টেন্ট, আমি বলতে চাইছি কনসেন্ট্রেশন অফ এ, সেটাকে কী দিয়ে রিপ্রেজেন্ট করবে, কিছু তার নোটেশন থাকতে হবে। সেই নোটেশনটাই হচ্ছে ডেল্টা থার্ড ব্র্যাকেটে এ, যে লিখে দিয়েছি তো এখানে আমি। থার্ড ব্র্যাকেট এ মানে কনসেন্ট্রেশন অফ এ অর অ্যাক্টিভ মাস অফ এ। কনসেন্ট্রেশন বলতে কোন কনসেন্ট্রেশন, মোলারিটি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বুঝতে পারলাম। আচ্ছা এবার একটা প্রবলেম কি আছে, তোমাকে যদি আজ আমি কোনো একটা রিয়াকশনের ক্ষেত্রে বলি যে রিয়াকশনটা নেগেটিভ রেটে হচ্ছে, তোমার শুনতে ভাল লাগবে? নিশ্চয়ই না। কোনো রিয়াকশন কখনো নেগেটিভ রেটে হতে পারে? জীবনে হতে পারে না।
একটু এই জায়গাটা তাকিয়ে দেখো। তো আমি যদি রিয়াকশনটা ডিক্রিজ করে মানে রেটটা যদি ডিক্রিজ করে তাহলে তো নেগেটিভ হবে। রেট ডিক্রিজ করা আর নেগেটিভ রেট অন্য জিনিস। নেগেটিভ রেট হয়ে গেছে মানে ভ্যালুটা মাইনাসে চলে গেছে, এরকম একটা ভ্যালু। ও মাইনাস না কখন তাহলে। সাবান রেট ডিক্রিজ করতে পারে, সেটা হুম। আবার রেটের রেট হয়ে যাচ্ছে। যাকে সে পরে বলবো সমস্ত। A2 - A1, A2 - A1টার দিকে তাকিয়ে দেখো, ফাইনাল মাইনাস ইনিশিয়াল যখন করেছো, এটা হচ্ছে ফাইনাল, এটা হচ্ছে ইনিশিয়াল। A2 আর A1 এই দুটোর মধ্যে কোনটার ভ্যালু বেশি? কোনটার ভ্যালু বেশি? A1 স্যার। তাহলে তুমি A2 - A1 করছো মানে কম থেকে বেশির ভ্যালুটাকে সাবট্রাক্ট করছো। কোনো মানে একটা, পজিটিভ আসবে। হ্যাঁ কম থেকে কি অদ্ভুত! কম থেকে বেশি সাবট্রাক্ট করলে পজিটিভ আসে। ও আচ্ছা আচ্ছা, A2 - A1 আছে না, হ্যাঁ, নেগেটিভ আছে। নেগেটিভ আসবে। সো সো এই উপরের ফ্যাক্টরটা হচ্ছে নেগেটিভ। T2 - T1, ফাইনাল টাইম মাইনাস ইনিশিয়াল টাইম। টাইম জীবনে কমে, টাইম সবসময় বাড়তেই থাকে। সো ইট ইজ অলওয়েজ হ্যাঁ। পজিটিভ। তাহলে একটা ফ্র্যাকশন, একটা ফ্র্যাকশন রয়েছে যার উপরের ফ্যাক্টরটা মানে নিউমারেটরটা নেগেটিভ আসছে নিউমেরিক্যালি, আর ডিনোমিনেটরটা পজিটিভ আসছে। নেগেটিভ বাই পজিটিভ করলে রেজাল্টটা কি আসার কথা? নেগেটিভ আসবে। এবার রেট কখনো নেগেটিভ আসতে পারে না, আমি তোমাকে সেটা বললাম। যেহেতু তুমি এখানে করে দেখছো যে উপরেরটা নেগেটিভ নিচেরটা পজিটিভ আসছে, রেজাল্টটা তাহলে নেগেটিভ। মড বসিয়ে দেবো। না মড না, সামনেটা মাইনাস বসিয়ে দেবো। আচ্ছা। মাইনাস মাইনাস কেটে প্লাস হয়ে যাবে। So when you are calculating the rate of a reaction, when you are calculating the rate of a reaction with respect to reactant, you have to put a sign before, just to make it positive. লিখে ফেলো এটা। এই ফর্মুলাটা আবার লিখবো আমরা। স্যার বলতে চাই এই গ্রাফটাকে আরেকবার রাখবো। আরেকবার কেন? ওখানে তো এঁকেছো তো একবার, ওই গ্রাফের মধ্যেই ঠিক আছে, মডিফিকেশনটা। ওইখানেই করে নেবো। হ্যাঁ ওখানেই মডিফিকেশন করো, ওই জন্যই বলেছিলাম একটু স্লাইড বড় করে আঁকতে। ঠিক আছে, সে বড় করেই রেখেছি। আচ্ছা তাহলে ঠিক আছে। এইটা লেখা হয়ে গেলে বলবে। ঠিক আছে। ওকে। এই ফর্মুলাটাকে আমি আরেকবার লিখবো। এবার আমি রেটটা বার করছি উইথ রেসপেক্ট টু রিয়াক্টেন্ট। এবার আমি এক্সপেক্ট করবো যে তুমি এটা আমাকে বলবে। সুতরাং শুধুমাত্র বি এর গ্রাফটার দিকে তাকাও, মানে রিয়াক্টেন্টের গ্রাফের দিকে তাকাও। T1 টাইমে ওটা B1 ছিল, T2 টাইমে ওটা B2 হয়ে গেল। তাহলে ফর্মুলাটা কী লেখা উচিত? চেঞ্জ ইন কনসেশন কী হবে? অলওয়েজ ফাইনাল মাইনাস ইনিশিয়াল। তাহলে কী লিখবো বলো? B2 মাইনাস B1 বাই টাইমের চেঞ্জটা কত? আবারও T2 - T1। তো চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ এ কে আমরা ডেল্টা থার্ড ব্র্যাকেট এ দিয়ে লিখছিলাম। চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ বি কে কী দিয়ে লিখবো তাহলে? ডেল্টা থার্ড ব্র্যাকেট বি। ডেল্টা থার্ড ব্র্যাকেট বি। টাইমের চেঞ্জটা এখানে, টাইমের চেঞ্জটা কী হবে? ডেল্টা টি হবে। এখন কথা হচ্ছে, স্যার মাইনাস হবে না তো? এটাই তো বলবো এবার। B2 - B1 আমরা দেখতে পাচ্ছি না, মিটু তো বড় আছে এখানে, B2টা হবে না। বড় আছে, তাহলে এটা পজিটিভ। হুম, টাইমও পজিটিভ মাইনাস। পজিটিভ। তো পজিটিভ বাই পজিটিভ তো পজিটিভই আসবে। এটা পুরোটা একটা পজিটিভ ফ্যাক্টর, তাই সামনে মাইনাস নেওয়ার কোনো দরকার নেই। তাই একটা জিনিস এখান থেকে আমাদের কাছে ক্লিয়ার হলো, সেটা হচ্ছে এর
এ দিয়ে যখন আমরা রেটটা বার করবো, ইন দ্য সেন্স রিয়াক্টেন্টের রেসপেক্টে যখন আমরা কোনো একটা রিয়াকশনের রেট বার করবো, আবারও বলছি, রিয়াক্টেন্টের রেসপেক্টে যখন আমরা কোনো একটা রিয়াকশনের রেট বার করবো, উই হ্যাভ টু পুট আ সাইন, নেগেটিভ সাইন। বাট when you are calculating the rate of a reaction with respect to product, then you don't need to use that negative sign. ব্যাস এইটুকুই আমাদের খেয়াল রাখলে হয়ে যাবে। তাহলে কি বলছি, যতক্ষণ পর্যন্ত আমরা রিয়াক্টেন্ট দিয়ে রেট বার করতে থাকবো, আমাদের একটা করে মাইনাস সাইন সামনে সামনে লিখতে হবে। যেই প্রোডাক্ট দিয়ে লিখবো আর কোনো মাইনাস সাইন দিতে হবে না। সো এই যে এতক্ষণ ধরে এগুলো যেটা করলাম, পুরো নোট করা হয়ে গেছে এত অব্দি? এত অব্দি নোট করা হয়ে না গেছে? স্যার, করছি করছি তাড়াতাড়ি করছি। তাড়াতাড়ি। হ্যাঁ স্যার, হয়ে গেছে। স্যার হয়ে গেছে। হুম। সো এতক্ষণ ধরে যা করলাম সেটাকে জাস্ট এক লাইনে এবার লিখবো। এই রিয়াকশানটা রেট, এই রেটটা কী হবে, প্রথমে আমি এর রেসপেক্টে রেটটা লিখছি, ডেল্টা থার্ড ব্র্যাকেট এ বাই ডেল্টা টি, মানে চেঞ্জ ইন কনসেন্ট্রেশন অফ এ বাই চেঞ্জ ইন টাইম। যেহেতু এটা রিয়াক্টেন্টের রেসপেক্টে লিখেছি, সামনে একটা মাইনাস সাইন বসাতে হবে। যদি এই মাইনাস সাইনটা ভুলে যাও, গল্পটা ওখানেই শেষ হয়ে যাবে। তারপরে বি এর রেসপেক্টে যদি লিখি, তাহলে ইজ ইকুয়ালস টু একই জিনিস, ডেল্টা থার্ড ব্র্যাকেটে বি বাই ডেল্টা টি। এবার আমার প্রশ্ন হচ্ছে সামনে কোনো মাইনাস সাইন বসাতে হবে এখানে? এখানে সামনে কোনো মাইনাস না সাইন না না না। না, লিখে ফেলো এটা। হয়ে গেছে? হ্যাঁ স্যার, হয়ে গেছে। নেক্সট এই রিয়াকশনটা লেখো। ডেফিনেশনটা এবার আমি একটু ফিরে যাচ্ছি। ডেফিনেশনটা আমি কি বলেছিলাম, ইন এ কেমিক্যাল রিয়াকশন দ্য ডিক্রিজ ইন দ্য কনসেন্ট্রেশন অফ এনি ওয়ান অফ দ্য রিয়াক্টেন্টস অর ইনক্রিজ ইন দ্য কনসেন্ট্রেশন অফ এনি ওয়ান অফ দ্য প্রোডাক্টস। তো ওই এনি ওয়ান অফ দ্য কথাটার মানে এবার আমি বলতে চাই, এনি ওয়ান অফ দ্য, বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যখন কোনো একটা রিয়াকশানে অনেকগুলো রিয়াক্টেন্টস বা অনেকগুলো প্রোডাক্ট পার্টিসিপেট করে, সো দেন ইউ ক্যান ক্যালকুলেট দ্য রেট অফ দ্য রিয়াকশন উইথ এনি ওয়ান অফ দ্য স্পিসিস। এখানে দেখো চারখানা রিয়াক্টিং স্পিসিস রয়েছে, যার মধ্যে এ আর বি হচ্ছে রিয়াক্টেন্ট, সি আর ডি হচ্ছে প্রোডাক্ট। তুমি চাইলে শুধু এর রেসপেক্টে রেট বার করতে পারো। মানে আমাদের একটা এটা দেখেই আমাদের মাইন্ডসেট কি তৈরি হয়ে যায়, ও তাহলে এখন এটাতে রিয়াক্টেন্ট একটা ছিল, প্রোডাক্ট একটা ছিল, এখানে রিয়াক্টেন্ট দুটো আছে, প্রোডাক্ট দুটো আছে। তার মানে আমরা যখন এটা রেট বার করব, এ আর বি দুটো রেসপেক্টেই বার করতে হবে, বা সি আর ডি দুটো রেসপেক্টেই বার করতে হবে না। দুটো আলাদা রিয়াক্টেন্ট, দুটো আলাদা স্পিসিসকে কখনো অ্যাড করে আমরা রেট বার করতে পারি না। তো মানে কি, মানে হচ্ছে যদি আমরা এই রিয়াকশনের রেট বার করতে চাই, হয় আমাদের এর রেসপেক্টে বার করতে হবে, নইলে আমাদের বি এর রেসপেক্টে বার করতে হবে, নইলে আমাদের সি এর রেসপেক্টে বার করতে হবে, নইলে আমাদের ডি এর রেসপেক্টে বার করতে হবে। বাট উই হ্যাভ টু কিপ দ্যাট ইন মাইন্ড যে এ এর কনসেন্ট্রেশন কনজিউমড হয়েছে, বি এর কনসেন্ট্রেশন কনজিউমড হয়েছে, ওরা ডিসঅ্যাপিয়ার হয়েছে আস্তে 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 আস্তে, মানে ডিক্রিজ করে গেছে কনসেন্ট্রেশনগুলো, আর এদের আরও ফর্মেশন হয়েছে, মানে এদের আস্তে 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 কনসেন্ট্রেশন বেড়েছে, ইভলভড হয়েছে এরা। তো যদি আমি এই রিয়াকশনটার রেট লিখতে চাই, রেট আর ইজ ইকুয়ালস টু, শ্রীতম প্রথমে যদি এর রেসপেক্টে লিখি কি হবে, ডেল্টা থার্ড ব্র্যাকেট এ বাই ডেল্টা টি, কিন্তু সামনে যদি মাইনাস সাইন না বসাই তাহলে কোনো নাম্বার নেই। বি এর রেসপেক্টে কী হবে তুমি আমাকে বলো, ডেল্টা থার্ড ব্র্যাকেট বি বাই ডেল্টা পি টি। বাই ডেল্টা টি। এটা কি ঠিক লিখেছি আমি? হ্যাঁ, মনে হতো তাই। সামনে মাইনাসটা কোথায়? মাইনাস কেন দেবো? আরে বিটা তো রিয়াক্টেন্ট এখানে, অ্যাকর্ডিং টু দিস ও, রিয়াকশন। আচ্ছা এবার এবার সি এর রেসপেক্টে কী হবে বলো?
তাহলে ওই মাইনাস ডেল্টা সি বাই ডেল্টা টি। সিটা কি এখানে রিয়াক্টেন্ট? না। তাহলে মাইনাস বলছো কেন? রিয়াক্টেন্ট যেগুলো হবে সেগুলোর সামনে মাইনাসটা থাকবে, প্রোডাক্টের সামনে মাইনাস থাকবে না। আচ্ছা আচ্ছা, বুঝলাম বুঝলাম। ডি তাহলে ডিটা তাহলে স্যার ইয়ে হবে না, পজিটিভই হবে। হুম, লিখে ফেলো। এখানে রিঅ্যাক্ট্যান্ট যেগুলো যেগুলো সেগুলো মাইনাস সেগুলোর হবে। সামনে মাইনাস হবে। এবার কেন রিয়াক্টেন্টগুলোর সামনে মাইনাস বসাতে হবে সেটা তো একটু আগে দেখালাম, যে যেহেতু ওদের কনসেন্ট্রেশন কমে যাচ্ছে, ফাইনাল হ্যাঁ মাইনাস। হ্যাঁ হ্যাঁ, তাই বুঝেছি, মানে ওটা আমি কনফিউজ হয়ে গেছিলাম, হ্যাঁ, এখানে এ বি নিয়েছিলাম তো তাই জন্য। তাহলে একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল যদি দিই এরকম, ফর্মেশন অফ ফসফরাস পেন্টাক্লোরাইড, PCl3 প্লাস ক্লোরিন তৈরি করছে PCl5, তৈরি করছে PCl5, এটার রেট কি হবে? ডেল্টা পিসিএল থ্রি মাইনাস ডেল্টা পিসিএল থ্রি বাই ডেল্টা। মাইনাস ডেল্টা থার্ড ব্র্যাকেটে PCl3 বাই ডেল্টা টি ইজ ইকুয়ালস টু, প্লাস টু মাইনাস ওয়েট, ডেল্টা দাঁড়াও কি বললে, প্লাস ইজ ইকুয়ালস টু কি হবে? মাইনাস ডেল্টা থার্ড ব্র্যাকেটে সিএল টু বাই ডেল্টা টি, আর ওটা পজিটিভ হবে। লিখে ফেলো। এটা হয়ে গেলে আরেকটা রিয়াকশন করবো এবারে, এবার এটা অন্য টাইপ। হয়ে গেছে এটা লেখা? না স্যার, দাঁড়াও একটুখানি। ডান। এই রিয়াকশনটা লেখো, এই রিয়াকশনটা লেখো। দেখো, যেহেতু রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন আস্তে আস্তে কমে, রিয়াক্টেন্টের কনসেন্ট্রেশন যেহেতু আস্তে আস্তে কমে, তাই আমরা বলি যে ওরা আস্তে আস্তে ডিসঅ্যাপিয়ার হয়। আর সি এর কনসেন্ট্রেশন যেহেতু বাড়ে, তাই আমরা বলি ওটার আস্তে আস্তে ফর্মেশন হয়। এখানে এ রয়েছে একটা, বি রয়েছে দুটো, সি রয়েছে তিনটে। তাই আমি যদি বলি যে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ, ভালো করে শুনবে এখনও, এখন আমি রেট অফ দ্য রিয়াকশন লেখাইনি কিন্তু, আমি বলছি রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ, মানে এটা কী রেটে ডিসঅ্যাপিয়ার হচ্ছে, আস্তে আস্তে কমছে কী রেটে, সেটা হবে হচ্ছে ইজ ইকুয়ালস টু মাইনাস ডেল্টা থার্ড ব্র্যাকেট এ বাই ডেল্টা টি। তুমি বলবে আরে এটাই তো রেট অফ দ্য রিয়াকশন, হ্যাঁ এটাই রেট অফ দ্য রিয়াকশন, আর এটাই হচ্ছে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ, যেহেতু একটা এ রয়েছে। আচ্ছা এবার যদি আমি বলি বিও তো রিয়াক্টেন্ট, তাহলে ওটারও ডিসঅ্যাপিয়ারেন্স হবে। রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ বি, যদি আমি এটা জিজ্ঞেস করি, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ বি, অফ হবে, অফ। এখানে এটা টু মাল্টিপ্লাই হয়ে যাবে না বি না, এর ক্ষেত্রে? এটাই গল্প, এটাই বোঝাতে চাইছি। এই টু ফ্যাক্টরটা তুমি কখন কনসিডার করবে, হোয়েন ইউ আর ক্যালকুলেটিং দ্য রেট উইথ রেসপেক্ট টু দিস বি। বাট তোমাকে তো এখন আমি জিজ্ঞেস করেছি রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ অনলি বি, মানে এখানে একটা বিয়ের কথাই আমি বলছি, আমি এখানে দুটো বিয়ের কথা বলছি না। তাহলে ফর্মুলাটা এটাই হবে, তারপর ফর্মুলাটা এটাই হবে।
এবার সেই টু মাল্টিপ্লাই হবে কি কী হবে সেটা যখন রিয়াকশানটার পুরো রিয়াকশানের রেট যখন বার করবো তখন দেখা যাবে। আচ্ছা, এবার সি এর কথা যদি বলি, সি এর আবার ডিফারেন্সটা কী হবে? সি হচ্ছে প্রোডাক্ট, তাহলে ওটা ডিসঅ্যাপিয়ারেন্স লেখা যাবে না, ওটাই লিখতে হবে ফরমেশন। তাহলে ওটার জন্য হবে রেট অফ ফরমেশন অফ সি, রেট অফ ফরমেশন অফ সি। তো ডেল্টা সি বাই হ্যাঁ ডেল্টা টি। ঠিক, ডেল্টা সি বাই ডেল্টা টি। লিখে ফেলো, এটাকে লিখে ফেলো। হ্যাঁ স্যার। ওকে, এবার যদি আমি তোমাকে বলি এই রিয়াকশনটা রেট বার করতে, ইচ্ছা করে এখানে আমি এটা একটা রেখেছি যাতে তুমি অ্যাটলিস্ট এটা বার করতে পারো। কেন দেখো, এর রেসপেক্টে যাতে রেটটা বার করতে পারো, কারণ এখনও পর্যন্ত তুমি ঠিকঠাক জানোই না যে বিয়ের, কোথায় গেল ভাই আমার পেন, হ্যাঁ, বিয়ের সামনে কোনো কিছু থাকলে সেটাকে কী করতে হয়, পাওয়ারে তুলতে হয়, মাল্টিপ্লাই করতে হয়, ডিভাইড করতে হয়, কিছুই জানি না। তার জন্য আগে আমরা এর রেসপেক্টে করি, কারণ এর কোএফিসিয়েন্ট 1 আছে, আর ওর কোএফিসিয়েন্ট 1 থাকলে কী করতে হয় সেটা আমরা খুব ভালো করে জানি। তো আমরা দেখতে পাচ্ছি রেট মানে হবে হচ্ছে মাইনাস ডেল্টা থার্ড ব্র্যাকেট এ বাই ডেল্টা টি। ভালো কথা। এবার যদি জিজ্ঞেস করি বিয়ের রেসপেক্টে কী হবে, স্যার বিয়ের রেসপেক্টে কি মাল্টিপ্লাই করতে হবে? আমি বললাম জানি না। অ্যাড করতে হবে? তাও জানি না। তা আমি যদি নাই বলি তা তুমি করতে পারবে না, তখন তুমি ভাবলে ঠিক আছে একটু অন্যভাবে করা যাক জিনিসটা, এভাবে রেখে দিলাম, ইজিকলস টু দিয়ে জায়গাগুলো ব্ল্যাঙ্ক রেখে দিলাম। এবার একটু নিচে আসছি আমি, একটা জিনিস তোমাকে বলি, ধরো ধরো একটা কাজ করতে দিয়েছি, এটা টিম এ, এটা টিম বি, দুটো টিমকেই সেম কাজ করতে দিয়েছি। এই টিম এতে রয়েছে তুমি, আর টিম বিতে রয়েছে তোমার কোনো একটা অপদার্থ বন্ধু। সে কি ভাবলো যে দাঁড়া সীতমকে হারাতে হবে, ওর আবার একটা বন্ধুকে নিয়ে এলো বি টিমে। তো তুমি একা ওই কাজটা করছো, আর ওরা দুজন মিলে ওই কাজটা করছে। তোমার এখানে তুমি একাই লেবার, এখানে ওরা দুজন, তাহলে অবভিয়াসলি তোমার থেকে ডাবল স্পিডে ওদের কাজটা হয়ে যাবে। তোমার যে রেট তার 2 টাইমস রেটে ওরা কাজ করছে। কথাটা বুঝতে পারছো? তুমি একজন রয়েছো, তোমার 2 টাইমস রেটে ওরা কাজটা করে ফেলছে। আমি যদি এখানে এ টু বি আর থ্রি সির কথা বলি, ইফ আই কম্পেয়ার বিটুইন এ অ্যান্ড বি, এ রয়েছে একজন, বি রয়েছে দুজন, কার রেটটা বেশি হবে? বি। বি এর রেটটা বেশি হবে। বি এর রেটটা যে বেশি হবে, কার থেকে বেশি হবে? এর থেকে। কত টাইমস বেশি হবে? 2 টাইমস বেশি হবে। সো ক্যান আই সে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ বি, বি যে রেটে ডিসঅ্যাপিয়ার, বিটা কী রেটে ডিসঅ্যাপিয়ার করছে? যে রেটে এ ডিসঅ্যাপিয়ার করছে তার ডাবল রেটে। সো রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ বি ইজ ইকুয়ালস টু টু ইন্টু rate of disappearance of A। তাহলে স্যার ওইটা ইকুয়ালস টু মাইনাস ডেল্টা বি বাই ডেল্টা টি। minus delta B by delta T is equals to 2 into rate of disappearance of A টাকে আমরা কি লিখেছিলাম? মাইনাস ডেল্টা A by delta T, মাইনাস ডেল্টা A by delta T। তাহলে টুটা এদিকে যদি চলে আসে, টুটাকে যদি এদিকে নিয়ে আসি, কেন টুটাকে এদিকে কেন নিয়ে আসছি? বিকজ রেট ইজ ইকুয়ালস টু, রেট অফ দ্য রিয়াকশন ইজ ইকুয়ালস টু হচ্ছে মাইনাস ডেল্টা এ বাই ডেল্টা টি। টুটা কোত্থেকে আসছে? টুটাকে তো সরাতে হবে, টুটাকে সরালে তবেই আমরা রেটটা পাচ্ছি। তাহলে এটা আসছে
মাইনাস ডিভাইড হয়ে যাবে। minus 1 by 2 delta b by delta t is equals to minus delta a by delta t. So we have calculated the rate as minus delta a by delta t. এখন দেখছি সেটা is equals to আসছে মাইনাস হাফ ডেল্টা বি বাই ডেল্টা টি। তাহলে বি এর রেসপেক্টে কী হবে? মাইনাস হাফ ডেল্টা বি বাই ডেল্টা টি। এইটা এলো হচ্ছে উইথ রেসপেক্ট টু বি, উইথ রেসপেক্ট টু বি এটা এলো মাইনাস হাফ ডেল্টা বি বাই ডেল্টা টি। মাইনাসটা কেন রয়েছে? ডিসঅ্যাপিয়ারেন্স হচ্ছে সেই জন্য। এবার আমরা লাস্ট সি এর রেসপেক্টে বার করব। সি এর রেসপেক্টে কী করে বার করব এখনও তো জানি না। আবার কম্প্যারিজনটা করব, কার সঙ্গে কম্পেয়ার করব? এর সঙ্গেই করি। আচ্ছা শীতম তুমি এটা বলো, এ রয়েছে রিয়াক্ট্যান্ট একটা, সি রয়েছে তিনখানা, মাল্টিপ্লাই হয়ে যাবে না? হ্যাঁ, কিন্তু এটা ডিসঅ্যাপিয়ারেন্স হবে আর এটা কিন্তু ফর্মেশন হবে, এই কথাটা খেয়াল রেখো। এটা ডিসঅ্যাপিয়ারেন্স, তাই দেখো এটার সামনে মাইনাস রয়েছে কিন্তু ফর্মেশনের সামনে প্লাস রয়েছে, সেটাই বলছি। আচ্ছা এটা লেখা হয়ে গেছে তো? না স্যার, আমি বলছিলাম এটা। তাড়াতাড়ি। স্যার বলছিলাম এইটারও কি মানে পিডিএফ করে দাও এটার কি একটু, লেসনটা লেসনটা কি করবে? পিডিএফ করে পাঠাতে হবে, ছবি তুলে। পিডিএফ করবে না, শুধু ছবি পাঠিয়ে দেবে। পিডিএফ পিডিএফ কেন করো বেকার? তুমি তো বললে পিডিএফ করতে আগেরবার। ও আচ্ছা আচ্ছা, বইটার, হ্যাঁ সেটা করলে করো, অসুবিধা নেই। না আমি তো তোমাকে ইয়েরটা করতে বলি, ফিজিক্সেরটা করতে বলেছিলাম। এটা তুমি, হ্যাঁ এটা তুমি এক্সারসাইজগুলো পাঠিও বরঞ্চ। আচ্ছা, হয়ে গেছে লেখা? আর একটুখানি বাকি। হ্যাঁ স্যার, হয়ে গেছে। তুমি লিখো না, তোমার তো এটা লেখা আছে অলরেডি। তুমি যেটা বলছিলে, এবার যদি ওদের মধ্যে কম্পেয়ার করি তাহলে এটা হবে হচ্ছে রেট অফ ফর্মেশন অফ সি, রেট অফ ফর্মেশন অফ সি, এটা ফর্মেশন লিখতে হলো, ইজ ইকুয়ালস টু কত হবে? 3 টাইমস অফ rate of disappearance of A of A। তো সেই থেকে দেখতে গেলে রেট অফ ফর্মেশনকে আমরা কী দিয়ে লিখবো? রেট অফ ফর্মেশন অফ সিটা হবে হচ্ছে ডেল্টা থার্ড ব্র্যাকেট ডেল্টা টি ইজ ইকুয়ালস টু 3 ইন্টু মাইনাস ডেল্টা এ বাই ডেল্টা টি। এবার রেট তো আমরা এটার রেসপেক্টে বার করেছিলাম মাইনাস ডেল্টা এ বাই ডেল্টা টি, তাহলে থ্রিটা এদিকে চলে আসবে, কী হয়ে যাবে? 1/3 ডেল্টা থার্ড ব্র্যাকেট সি বাই ডেল্টা টি ইজ ইকুয়ালস টু মাইনাস ডেল্টা এ বাই ডেল্টা টি। তাহলে মাইনাস ডেল্টা এ বাই ডেল্টা টি কী পেলাম আমরা? 1/3 ডেল্টা সি বাই ডেল্টা টি। রেট ইজ ইকুয়ালস টু কী হবে? মাইনাস ডেল্টা, ওইখানে যেখানে ব্ল্যাঙ্ক জায়গা ছেড়েছিলাম ওখান দিয়ে করে রাখো, এটা এসছিলো। বি এর রেসপেক্টে সেটা কি এলো আমাদের? মাইনাস 1/2 ডেল্টা বি বাই ডেল্টা টি। আর সি এর রেসপেক্টে দেখো কোনো মাইনাস আসেনি, শুধু এসছে 1/3 ডেল্টা সি বাই ডেল্টা টি। পজিটিভ, ওটা ফর্মেশন হচ্ছে। হ্যাঁ ঠিক। এবং মজার কথা হলো দেখো, এ এর কোএফিসিয়েন্ট 1 ছিল তাই সামনে কিছু ছিল না, জাস্ট 1 ছিল। বি এর যেটা কোএফিসিয়েন্ট ছিল সেটা 1/, হয়ে গেছে। সি এর যেটা কোএফিসিয়েন্ট ছিল সেটাও 1/, হয়ে গেছে। আর এটুকুই খেয়াল রাখবো যে রিয়াক্টেন্টগুলোর সামনে মাইনাস থাকবে, প্রোডাক্টের সামনে প্লাস থাকবে, ব্যাস আর কিচ্ছু না। তাহলে কোএফিসিয়েন্ট যেটা যেটা আমরা শিখলাম কি, যেটা কোএফিসিয়েন্ট থাকবে সেগুলো সব 1/, হয়ে যাবে। তো এখান থেকে যদি আমরা জেনারেল ফর্মে আসি, স্মল এ ক্যাপিটাল এ প্লাস স্মল বি ক্যাপিটাল বি থেকে তৈরি হচ্ছে স্মল সি ক্যাপিটাল সি প্লাস স্মল ডি ক্যাপিটাল ডি। এটা রেট কি হবে?
রেট ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে স্মল এ যেটা রয়েছে লিখবো মাইনাস 1 বাই স্মল এ ডেল্টা থার্ড ব্র্যাকেট এ বাই ডেল্টা টি ইজ ইকুয়ালস টু মাইনাস 1 বাই স্মল বি ডেল্টা থার্ড ব্র্যাকেট বি বাই ডেল্টা টি ইজ ইকুয়ালস টু এইগুলো হচ্ছে সব কোএফিসিয়েন্ট স্মল এ স্মল বি স্মল সি স্মল ডি। এবার আর মাইনাস হবে না, কারণ সি তো প্রোডাক্ট হয়ে গেছে। তাহলে 1 বাই স্মল সি ডেল্টা থার্ড ব্র্যাকেট সি বাই ডেল্টা টি ইজ ইকুয়ালস টু স্মল ডি 1 বাই স্মল ডি ডেল্টা থার্ড ব্র্যাকেট ডি বাই ডেল্টা টি। দ্যাটস ইট, করে ফেলো। ঠিক আছে লেখা? এক মিনিট স্যার। হ্যাঁ স্যার হয়ে গেছে। আমাকে বলো শ্রীতম, বলতেই হবে এই রিয়াকশনের রেট কি? এটা তো ডেল্টা এন মাইনাস ডেল্টা এন টু বাই ডেল্টা টি মাইনাস 1/3 ডেল্টা এইচ টু বাই ডেল্টা টি বাহ, তারপরে? ইকুয়ালস টু হাফ ইন্টু ডেল্টা এনএইচ থ্রি বাই ডেল্টা। ভেরি গুড, ঠিক আছে ভালো। চ্যাপ্টারটা বেশ ইন্টারেস্টিং লাগে। হ্যাঁ সত্যি ইন্টারেস্টিং এবং খুব ভালো চ্যাপ্টারটা। থ্রু আউট দ্য চ্যাপ্টার ইজ ভেরি গুড, মানে এটা নিয়ে কোনো কথাই হবে না। সলিউশনটা কেমন একটা লাগছে। সলিউশনের ব্যাপারটা হচ্ছে, দেখো সলিউশন খারাপ না, তুমি যদি পড়ে দেখো দেখবে প্রথম প্রথম সলিউশন ভালোই ছিল। ওই যখন তোমাকে ইয়ে পড়াচ্ছিলাম কী বলে লোয়ারিং অফ ফ্রিজিং পয়েন্ট, লোয়ারিং অফ কী বলে রিলেটিভ লোয়ারিং অফ ভেপার প্রেশার, এলিভেশন অফ বয়লিং পয়েন্ট, ওগুলো ঠিক ছিল। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই চ্যাপ্টারটার মধ্যে এত কনসেপ্ট, পার্সেন্টেজ স্ট্রেংথ, মোলালিটি, সেই গ্রাম মোল গ্রাম ইকুইভ্যালেন্ট অত থেকে বার করা আর শুরু হয়েছে। ক্যালকুলেশন মানে ফর্মুলা আর শেষই হচ্ছে না, ওই জন্যই চ্যাপ্টারটা বিরক্তিকর লাগে, যে কত মনে রাখবো। সেটাই। ইউনিট অফ দ্য রেট অফ এ রিয়াকশন, ইউনিট বার করছি। মানে কি হয়, আমি কেন কেমিক্যাল কাইনেটিক্স পড়াই সলিউশনের পরেই, অ্যাকচুয়ালি তোমাদের সিলেবাস অনুযায়ী প্রথমে হচ্ছে সলিড স্টেট, এর পিছনে অনেক সাইকোলজি কাজ করে। সলিড স্টেট দিয়ে যদি তোমাকে শুরু করাই, তোমার মনে হবে আরে সাবাস ক্লাস 12 এত সোজা। এবার যেই সলিড স্টেটের পরে তোমাকে সলিউশন করাবো, তখন মনে যা মরে গেলাম, কোথায় সলিড স্টেট কোথায় সলিউশন। আবার ধরো সলিউশন করানোর পরই কোনো ছেলে মেয়েকে করানো হলো ইলেকট্রোকেমিস্ট্রি, সে বলবে ধর পড়বোই না আমি 12, এত কিছু ইয়ে হয় না। তো এই যে এই কেমিক্যাল কাইনেটিক্স যে চ্যাপ্টারটা করাচ্ছি, ইট ইজ লাইক মানে কী বলতো, যখন কাউকে খুব এক্সারসাইজ করানো হয় বা কাউকে জিম টিম খুব করানো হয়, তাকে একটা রিল্যাক্সিং একটা পোজ আছে, তাকে সেটা করতে বলা হয়। করলে না অনেক খুব শান্তি, মানে হাত পা যে ব্যথাটা করে ওটা ঠিক হয়ে যায়। এই কেমিক্যাল কাইনেটিক্স তোমার জন্য সেই কাজটা করবে। সলিউশন পড়ে যে একটা স্ট্রেস তৈরি হয়েছে, এটা সেটাকে রিডিউস করে। আবার
ইলেকট্রোকেমিস্ট্রি পড়ে যেটা হবে, ইলেকট্রোকেমিস্ট্রি স্ট্রেস হয় না, ওটা আরও ভালো চ্যাপ্টার, কিন্তু মানে একটু 4-5 দিন লেগে যায় ওটা করতে করতে। ওটা এমডি আবার স্যার। হ্যাঁ, এই চ্যাপ্টারটা কিন্তু ইজি, ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টারটা ইজি, এবং মানে করে করে অন্তত এগুলোর থেকে অনেক বেশি ভালো লাগবে। কিন্তু করার পরে আচ্ছা। যখন তুমি করবে, তোমার আবার ওটাকে রিডিউস করার জন্য আবার সলিড স্টেট কাজে লাগবে। তো এরমভাবে জিনিসটাকে সাজানো হয়। এবার এক একটা স্কুলে একটা সিলেবাস সেট করে দেয়, তাহলে স্যার আমাকে ওইটা একটু করে দিতে হবে, ওইগুলো তখন মুশকিল হয়ে যায়, কী করবে, ছেলেমেয়েদের কিছু করার নেই, করতে তো হবেই স্কুল অনুযায়ী। হ্যাঁ, স্কুলের সিলেবাসের পর তো ওটা পরীক্ষা আরম্ভ হয়ে যাবে, তখন হ্যাঁ, তো আমি তো আগে তো আমি পরিষ্কার বলে দিতাম যে আমি তো বছরের প্রথমে একটা জিনিস ডিক্লেয়ার করতাম সবার সামনে, যে ডাজেন্ট ম্যাটার স্কুল কি সিলেবাস দিচ্ছে না দিচ্ছে, আমি জানি না, আমি আমার মতো পড়াবো, এবার তাতে যদি মনে হয় পড়তে পারবে পড়বে, নাহলে পড়তে হবে না। বাট পরবর্তীকালে দেখলাম জিনিসটা, হ্যাঁ আমার দিক থেকে তো ঠিক, যে 11-12টা নিজের মতো পড়া উচিত, কিন্তু ছেলেমেয়েরাই বা কী করবে। ধরো আজকে স্কুলে একটা পরীক্ষা নিল, ওই চ্যাপ্টারগুলো আমি পড়াইনি, স্কুল তো ভুলভাল সিলেবাস দেবেই, এইবার বাড়িতে এসে খেলো ঝাড়, সেটা তো ঠিক হবে না ব্যাপারটা, তার জন্য আমি এখন একটু একটু করিয়েই দিই। চেঞ্জ ইন কনসেন্ট্রেশন, আচ্ছা রেটের ইউনিট বার করছি, বা রেট মানে কি, রেট মানে হচ্ছে চেঞ্জ ইন কনসেন্ট্রেশন বাই টাইম, চেঞ্জ ইন কনসেন্ট্রেশন বাই টাইম। কনসেন্ট্রেশনের ইউনিট কি হয়, কনসেন্ট্রেশনের ইউনিট হয় হচ্ছে মোল লিটার ইনভার্স। আর টাইমের ইউনিট কি হয়, টাইমের ইউনিট হয় হচ্ছে সেকেন্ড। তাহলে কি হবে ইউনিটটা, মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, দিস ইজ দ্য ইউনিট অফ রেট, মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, লিখে ফেলো। আচ্ছা হ্যাঁ। ওয়েট, এবার আমরা অঙ্ক করব দুটো, অঙ্ক কিছুই না, দুটো প্রবলেম সলভ করবো, ব্যাস কাজ শেষ। একটা শেষ। না, চ্যাপ্টার শেষ কোথায়, সবে শুরু হলো আজকে। মোবাইলটাও আমার গেছে। পাঠাচ্ছি। ফার্স্ট এই কোশ্চেনটা মন দিয়ে দেখবে, দারুণ কোশ্চেন, দারুণ। কী বলছে, পুরো কনসেপ্ট ক্লিয়ার করে দেবে তোমার এটা। 2A থেকে তৈরি হচ্ছে 4B+D, তো রেটটা লিখি, অ্যাকশনটা লিখি আগে। এই ধরনের কোশ্চেনগুলো যখনই দেবে, কী কী কোশ্চেন রয়েছে একবার দেখে নিই। বলেছে রেট অফ ফরমেশন অফ বি, রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ, এই ধরনের কোশ্চেন যখনই বার করতে দেবে, তোমার প্রথম কাজ হবে এই রিয়াকশানটা দেখে, লাগুক বা না লাগুক, কোশ্চেনে চাক বা না চাক, এই রিয়াকশানটা দেখে রিয়াকশানটা রেটটা লিখে ফেলা। তাহলে রেটটা কী হবে, -1/2 ডেল্টা থার্ড ব্র্যাকেট এ বাই ব্র্যাকেট এ বাই ডেল্টা টি ইজ ইকুয়ালস ইকুয়ালস টু 1/4 ইন্টু ডেল্টা বি বাই ডেল্টা টি ইকুয়ালস টু ডেল্টা ডি বাই ডেল্টা টি। এটা আগে আমাদের লিখে ফেলতে হবে। এবার ইনফরমেশনটা এখানে কী দিয়েছে দেখি, বলছে ইন দিস রিয়াকশন কনসেন্ট্রেশন অফ বি ইনক্রিজেস টু 2 × 10⁻³ মোল লিটার ইনভার্স। ইনক্রিজেস টু, এই দুটো কথার মধ্যে ডিফারেন্স আছে, ইনক্রিজেস অ্যান্ড ইনক্রিজেস টু, এই দুটো কথার মধ্যে ডিফারেন্স আছে। ইনক্রিজেস টু মানে কি, ধরো তোমার আজকে, তোমাকে আমি বললাম যে শ্রীতমের হাইট 5, কী বলবো মানে, মানে ওটা তোমার ফাইনাল ইয়ে, না হ্যাঁ এটা হচ্ছে ফাইনালটা। তো কাউকে যদি ফাইনাল। না, কাউকে ধরো আমি বললাম যে ওর হাইটটা বেড়ে 5 ফুট হয়েছে, আর ওর হাইট 5 ফুট বেড়েছে, দুটোর মধ্যে ডিফারেন্স আছে,
মানে যে 2 ফুটের হ্যাঁ। বাচ্চা সে 5 ফুট বালে 7 ফুট হয়ে যাবে। আর 0 থেকে শুরু, আর যদি বলি 5 ফুট হয়েছে, তার মানে যতই থাকুক না কেন আলটিমেটলি হয়েছে 5। এটা হচ্ছে ব্যাপার। তো সেরমভাবে এখানে দেখতে গেলে বি এর কনসেন্ট্রেশনটা হয়েছে 2 × 10⁻³ মোল লিটার ইনভার্স। এটা কিন্তু ওরা চেঞ্জটা বলে দেয়নি, ওরা ফাইনাল ভ্যালুটা বলে দিয়েছে। এবার তারপরে কি বললো, কমা আফটার 10 সেকেন্ড ফ্রম দ্য স্টার্ট অফ দ্য রিয়াকশন। এইখানেই কাজটাকে ইজি করে দিল। স্টার্ট অফ দ্য রিয়াকশন মানে কি, যখন রিয়াকশনটা শুরু হয়নি, প্রোডাক্ট তখন কত ছিল, বি তো একটা প্রোডাক্ট, ওর কনসেন্ট্রেশন তখন ছিল 0। তো 0 থেকে হয়েছে 2 × 10⁻³ তার মানে আলটিমেটলি চেঞ্জটা কত হবে, চেঞ্জটা -0 হয়ে কি মাইনাস, হ্যাঁ মানে 2 × 10⁻³ -0। -0, তাহলে ওইটাই আসছে 2 × 10⁻³। দিস ইজ দ্য, স্যার ডেল্টা টি দিয়েছে মানে 10 সেকেন্ড নেবো তো? হ্যাঁ 10 সেকেন্ড মানে হচ্ছে ডেল্টা টি, 10 সেকেন্ড। এবার দেখো ফার্স্ট কোশ্চেনটা কি জিজ্ঞেস করলো, ফার্স্ট কোশ্চেন জিজ্ঞেস করছে রেট অফ ফর্মেশন অফ বি। সিতাম রেট অফ ফর্মেশন অফ বি কে কি দিয়ে লিখবো আমরা? তো 1/4 ডেল্টা আবার বি বাই ভুল, ডেল্টা। আমি কি বললাম, শুধু রেট অফ ফর্মেশন বি জিজ্ঞেস করেছি, রেট অফ রিয়াকশন জিজ্ঞেস করিনি। ওখানে এই 4টাকে কেন নিচ্ছ তুমি, শুধু একটা বি নিয়ে ভাববো আমরা। ও আচ্ছা আচ্ছা, ফর্মেশন। তো ডেল্টা বি এর ভ্যালু দিয়ে দিয়েছে 2 × 10⁻³ ডেল্টা টি এর ভ্যালু 10, ডিভাইড করলে কি হয়ে যাবে 2 × 10⁻⁴। রেটের ইউনিট কি বলেছে এই মাত্র, মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, হয়ে গেল। নেক্সট কোশ্চেন কি বলেছে, বলেছে রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ। রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ এ মানে হচ্ছে এটা কী বার করতে বলেছে, -ΔA/ΔT, এটার ভ্যালু বার করতে বলেছে। এখন এ নিয়ে কোনো ইনফরমেশন এখানে দেয়নি, তখন আমাদের এই রিলেশনটার দিকে তাকাতে হবে, আর এই রিলেশনটাতে দেখছি আমরা। স্যার ওটা যদি ইকুয়েট করে দিলেই তো হয়ে যাবে। হ্যাঁ তাহলে কার সঙ্গে ইকুয়েটটা করবো, বি এর সঙ্গে ইকুয়েট করবো, তাহলে হ্যাঁ মাইনাস। স্যার, বলছি যে ডেল্টা টি যেটা আছে, এই ডেল্টা এ বাই ডেল্টা টি যেটা আছে, ডেল্টা টিটা কি 10 ধরবো? আমি বলছি জিনিসটা, হ্যাঁ ডেল্টা টি এর ভ্যালু তো 10, তুমি তুমি জিজ্ঞেস করছো এখানে কি ধরবে তাই তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ দেখো ডেল্টা টিটা সব জায়গাতেই 10, কিন্তু ওখানে বসাতেই হবে না ভ্যালুটা, তুমি দেখো না। কেটে যাবে। না না কাটাকাটি, আরে কাটবে কেন, সি ইউ হ্যাভ অলরেডি ক্যালকুলেটেড দ্য ভ্যালু ডেল্টা বি বাই ডেল্টা টি কত, 2 × 10⁻⁴, তাহলে এখানে সেটা বসিয়ে দেবো না, কি আসছে 1/, আচ্ছা আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই 1/2 আর 1/4 কেটে এখানে 2 হয়ে যাবে, তাহলে -ΔA/ΔT। মাইনাসটা ওইদিকে নিয়ে চলে আসবে। কেন আনবো, ডিসঅ্যাপিয়ারেন্স বলেছে তো, মাইনাসটা ওদিকে আনবো কেন, উই হ্যাভ টু ক্যালকুলেট -ΔA/ΔT, মাইনাস কেন আনবো এদিকে, হাফ ইন্টু ডেল্টা বি বাই ডেল্টা টি এর ভ্যালু হচ্ছে 2 × 10⁻⁴, 2 কেটে যাবে, তাহলে শুধু 10⁻⁴ পড়ে থাকবে। তোমাকে যেখানে একটু আগে ওই প্রথম যেখানে এটা লিখিয়েছিলাম যে a+2b থেকে তৈরি হচ্ছে 3c, ফার্স্ট যেখানে এটা লিখেছিলাম ওইখানটায় ঘুরে গিয়ে দেখো রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্সকে আমি লিখেছিলাম -ΔA/ΔT। তো ইউ হ্যাভ টু কিপ দিস মাইনাস সাইন, মাইনাসটা না রাখলে তো ভ্যালুটা নেগেটিভ চলে আসছে, রেট কখনো নেগেটিভ হয়, তাহলে এটা হবে হচ্ছে কত এলো 10⁻⁴ মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, হয়ে গেল। ঠিক আছে, কোশ্চেনটা লিখে নিও কিন্তু। কোশ্চেনটা লিখে তারপর অ্যান্সারটা লিখি। হুম, লেখা হয়ে গেলে বলবে। কোশ্চেনটা একটু বড়। স্যার বলছিলাম তোমার অ্যাকাউন্ট ডিটেলসটা একটু পাঠিয়ে দাও না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সব টাকা তুলে নেবে? হ্যাঁ স্যার, ওটিপিটা শেয়ার করলেই তুলে নেবো। আচ্ছা, পিন নাম্বারটা দিতে হবে আর ওটিপিটা দিতে হবে। অবশ্যই আজকে তো পিন নাম্বারও লাগে না, পিন পিন নাম্বার নাম্বার লাগে না, শুধু অনলাইনে তো ওটিপি পিন দিলে। নাম্বার লাগে না। হয়ে গেছে এটা।
এখনো কোশ্চেনটা কমপ্লিট করতে হবে। ও বাবা, তাড়াতাড়ি। হয়ে গেছে স্যার। ওকে, অ্যান্সারটা লেখা হয়ে গেছে তো? আচ্ছা, আরেকটা কোশ্চেন। এটা কোশ্চেন লিখতে হবে না, তুমি শুধু রিয়াকশনটা লেখো। কি দিয়েছে? 2N2O5। আচ্ছা, 2N2O5 ডিসোসিয়েশন অফ ফসফরাস পেন্টঅক্সাইড। কি কি ইনফরমেশন দিয়েছে? দ্য অ্যাবাভ রিয়াকশন ইজ কমপ্লিটেড ইন এ ক্লোজড ভেসেল। ইট ইজ অবজার্ভড দ্যাট দ্য কনসেন্ট্রেশন অফ NO2 ইনক্রিজড বাই বলেছে। এটা কি তার মানে? তার মানে কতটা ইনক্রিজ হয়েছে ওটাই বলে দিয়েছে। ডিরেক্টলি ডেল্টা NO2 ভ্যালু বলে দিয়েছে ওরা, কোনো নাটক ছাড়াই ভালো কথা বলেছে। ডেল্টা NO2 ভ্যালু বলে দিয়েছে। ডেল্টা NO2 ভ্যালু কত? 4 × 10⁻² মোল লিটার ইনভার্স ইন 5 সেকেন্ডস। তার মানে ডেল্টা টি হচ্ছে 5 সেকেন্ডস। ক্যালকুলেট দ্য রেট অফ দ্য রিয়াকশন। রেটটা বার করেছে। রেট কী হবে? -½ ডেল্টা N2O5 বাই ডেল্টা টি ইজ ইকুয়ালস টু 1/4 ডেল্টা NO2 বাই ডেল্টা টি ইজ ইকুয়ালস টু ডেল্টা O2। শ্রীতম বলো, কোনটার রেসপেক্টে বার করবো রেটটা আমরা? N2O5 NO2 নাকি O2? কোনটার রেসপেক্টে বার করতে পারবো? N2O5। N2O5 এর ভ্যালু কোথায় দেওয়া আছে আমাদের? ও আচ্ছা, মানে NO2। তাহলে R ইজ ইকুয়ালস টু এইটাকে লিখবো 1/4। ইকুয়ালস টু দিয়ে O2 লিখবো, কি O2 লিখবো? মানে ডেল্টা O2 বাই ডেল্টা টি। ওটার ভ্যালু কোথায় দেওয়া আছে আমাদের? মানে এখানে বলেছে দ্য রেট অফ দ্য রিয়াকশন বের করতে বলেছে। হ্যাঁ, তাহলে শুধু এইটা বার করতে বলেছে তো। আচ্ছা আচ্ছা, মানে ওটা ইকুয়াল টু দেওয়া আছে, তাই জন্য হ্যাঁ, ইকুয়েট করবো। যে কোনো একটা রেসপেক্টে বার করলেই হবে, যেহেতু ইকুয়াল দেওয়া আছে সব কটা। তো 1/4 ডেল্টা NO2 ভ্যালু কত? 4 × 10⁻² ডিভাইডেড বাই 5। 4 কেটে যাবে, তাহলে 1/5 মানে হচ্ছে 0.2। 0.2 × 10⁻² মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, মানে এটা আসবে 2 × 10⁻³ মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স। নেক্সট বি দ্য রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ N2O5। এটা মানে কি জানতে চেয়েছে বলো তো? রেট অফ ডিসঅ্যাপিয়ারেন্স অফ N2O5 কি বার করতে বলেছে? রিঅ্যাকটেন্টের ডিসঅ্যাপিয়ারিং। বা কিছু বললেন, ওটা জানতামই না। আমাকে বলো এটা মানেটা কি, এক্সপ্রেশনটা কি হবে এটার?
মানে ওই হাফটা সরে যাবে, হ্যাঁ, মানে শুধু মাইনাস মাইনাস ডেল্টা ডেল্টা। n2O5 বাই ডেল্টা টি, এটাই তো? কি করে বার করবো আমরা এটা? এই অ্যাকশনটার দিকেই তাকাও, এই এই এক্সপ্রেশনটার দিকেই তাকাও। তো ওটা ওটা দিয়ে দিয়েছে তো, মানে ডেল্টা NO2 বাই ডেল্টা টি এর ভ্যালু তো মানে হ্যাঁ, বের করে নিয়েছে। তাহলে তুমি বলছো যে এই দুটোকে কম্পেয়ার করবো, তাই তো? হ্যাঁ, মানে ওই হাফটা আর 1/4টা হবে না। না না, সেটা তো, সে আমি পরে হাফটার দিকে সরিয়ে দেবো, বিকজ আমাদের দেখো আমাদের করতে কি, আমি এখান দিয়ে দেখাচ্ছি, মানে লিখতে হবে আমাদের এইটাই, যেটা এক্সপ্রেশন আছে ওটা লিখতে হবে। ওরে নেক্সট স্টেপে সরিয়ে দিতে হবে। সরিয়ে দিয়ে মানে ওদিকটায় মাল্টিপ্লাই করে দেবো টুটাকে। এই তো হয়ে গেল, এবার এইটার ভ্যালু জাস্ট বার করতে হবে। এবার আমি কি বলছি, হুম। আমি বলছি যে এত ঝামেলার মধ্যে যাবো কেন? উই হ্যাভ ক্যালকুলেটেড দ্য রেট, তাহলে লিখি রেট ইজ ইকুয়ালস টু মাইনাস হাফ ডেল্টা n2O5 বাই ডেল্টা টি। টুটা তো, হ্যাঁ, সেটা করলো। সেটা আরও ইজি হচ্ছে না? তো হুম। মানে আসছে মাইনাস ডেল্টা n2O5 বাই ডেল্টা টি ইজ ইকুয়ালস টু আসছে 2r। রেট কত এসেছিলো আমাদের? রেট এসছে 2 × 10⁻³ তার সঙ্গে 2 মাল্টিপ্লাই করলে হবে 4 × 10⁻³ মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, দ্যাটস ইট। নেক্সট সি, রেট ইজ ইকুয়ালস টু এসছে হচ্ছে ডেল্টা O2 বাই ডেল্টা টি। ডেল্টা O2 বাই ডেল্টা টি। তোমাকে জিজ্ঞেস করছে রেট অফ ফর্মেশন অফ O2, মানে শুধু এটাই বার করতে বলেছে। এটা ইজ ইকুয়ালস টু রেট, তো রেটের ভ্যালু তো অলরেডি আমরা জানি, 2 × 10⁻³ হয়ে গেল, গল্প শেষ। লিখে নিয়ে লিভ করে দাও, বুধবার সলিউশন পরীক্ষা।